বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানীজনেরা বলে থাকেন, যদি বিবাহের পর ছেলে অথবা মেয়ের মধ্যে কারোর মন খারাপ থাকে তাহলে বুঝে নিতে হবে সেই বিবাহ খুব একটা বেশি দূর এগিয়ে যাবে না, তার তালাক বা ডিভোর্স অনেকটা সন্নিকটে। আর ঠিক এই একই পরিস্থিতি হয়েছে বিজেপি এবং তার দুই সহযোগী নতুন সহকর্মী দলের সঙ্গে, যাদেরকে নিয়ে বিজেপি জোরতোর করে সরকার তো বানিয়ে নিয়েছে, কিন্তু ভিতরের খবর এমন বেরিয়ে আসছে যে নতুন সহকর্মীরা এতে খুব একটা খুশি নেই। কেননা বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু যে মন্ত্রিসভা পদগুলো চেয়েছিলেন তা তো বিজেপি সম্পূর্ণ করতে পারেনি, আর যেই কারণে নীতিশবাবুর চেহারাতে কিছুটা নারাজ হওয়ার ঝলকও দেখা যাচ্ছে। সেখানে চন্দ্রবাবু নাইডুর কথা যদি বলা হয় তাহলে তিনি তো সোজাসুজি তার ক্যান্ডিডেটসের মধ্য থেকেই স্পিকার পদ চেয়ে নিয়েছেন, আর যেটি বিজেপির জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। স্পিকার কি জিনিস সেটি আপনাদেরকে ভিডিওর ভিতরে গিয়ে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, কিন্তু চন্দ্রবাবু নাইডুর শুধুমাত্র এই স্পিকার পাওয়ার জন্যই নয়, যেটা বিজেপির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদিরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কেননা আমরা সকলে জানি প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি সরকার মুসলিম বিরোধী পলিটিক্স নিয়ে রাজনীতি করে থাকে, আর যেখানে তারা অনেক সফলও হয়েছে সেই তারও একটা ছোট্ট ঝলক আপনি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনে নিন। बाबा साहब आम्बेडकर ने अपने विचार रखा और संविधान सभा ने निर्णय किया कि धर्म के आधार पर इस देश में कोई आरक्षण नहीं होगा। आरक्षण दलितों, आदिवासी, ओबीसी के लिए ही होगा, औरों के लिए नहीं होगा। তিনি এখানে বলতে চাইছেন নরেন্দ্র মোদী যতদিন বেঁচে আছে ততদিন ধর্মের উপর ভিত্তি করে মুসলিমদের জন্য সংরক্ষণ তো দূর, কোনো সুবিধাও তিনি দেবেন না। মানে এক কথায় নরেন্দ্র মোদী মুসলিমদের সুবিধা দেওয়ার জন্য যে কোনো পার্টির বিরোধিতা করবে। এবার ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলেরও জানা আছে চন্দ্রবাবু নাইডু হলেন একজন মুসলিম প্রিয় রাজনেতা, অনেকটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো। আর এবার যেই তিনি মুখ্যমন্ত্রী একটা বিশাল জনসমর্থনে হতে চলেছেন, এর পিছনে মুসলিমদের প্রচুর অবদান রয়েছে। আর এই অবদানের পিছনে আরেকটি কারণ হলো চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে মুসলিমদের জন্য প্রচুর সুবিধা ঘোষণা করেছেন। চন্দ্রবাবু নাইডু এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যা কিছু হয়ে যাক মুসলিমদের জন্য 4% সংরক্ষণ থাকবেই, আর এটার জন্য মুসলিমরা ডিজার্ভ করে। এখানে আমাদেরকে তাদের জন্য প্রোটেক্ট করতে হবে, আর এটি মুসলিমদের জন্য খুবই জরুরি। আর্থিক, সামাজিক, রাজনৈতিক মানে প্রত্যেকটি স্থানেই এটা আরও জরুরি হয়ে যাবে। আর এখানে শুধুমাত্র মুসলিমদের জন্য 4% সংরক্ষণও যথেষ্ট হবে না, বরং তাদেরকে বিভিন্ন জায়গাতে সহযোগিতাও করতে হবে। তো চলুন এবার আমরা এক নজরে দেখে নিই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু মুসলিমদেরকে কোন কোন বিষয়গুলোতে সাহায্য করতে চাইছেন। নাম্বার 1, মসজিদের দেখাশোনার জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। নাম্বার 2, রাজ্যতে হজ হাউস নূর ভাষা কর্পোরেশন বানানোর জন্য 100 কোটির থেকে বেশি টাকা খরচা করবে রাজ্য সরকার। নাম্বার 3, যেই সমস্ত ব্যক্তিরা হজে যাবেন তাদেরকে 1 লক্ষ টাকা করে রাজ্য সরকার সহযোগিতা করবে। নাম্বার 4, 50 বছরের থেকে বেশি বয়সী মুসলিমদেরকে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হবে। নাম্বার 5, প্রত্যেকটি বড় শহরে ঈদগাহ আর কবরস্থান বানানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জমিন প্রদান করা হবে। নাম্বার 6, মুসলিমদেরকে কোনো রকম সুদ না দিয়ে 5 লক্ষ টাকার লোন দেওয়া হবে, যাতে করে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারে। নাম্বার 7, মসজিদের ইমামকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। নাম্বার 8, যে সমস্ত মসজিদের ইমামেরা শিক্ষিত হবেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কাজী হিসাবে নিযুক্ত করা হবে। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এখানে বলতে চাইছেন অন্ধ্রপ্রদেশের সবচেয়ে মুসলিমরা বেশি পিছিয়ে আছেন, আর এই জন্য আমাদের প্রয়োজন হবে তাদেরকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা, যাতে করে তারা সামাজিকভাবে আরও বিকাশ করতে পারে। এর সঙ্গে সঙ্গে তিনি আরও জানিয়েছেন পিছনে যেই সমস্ত স্কিমগুলো মুসলিমদের জন্য চালু ছিল কিন্তু অন্য সরকারের হাতে সেটি বন্ধ হয়ে যায়, সেগুলো আবার পুনরায় চালু করা হবে। তাহলে এবার প্রশ্ন এখানে এটি উঠে আসে যে রাজ্যতে চন্দ্রবাবু নাইডু বিশাল জনসমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রতেও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে যে বিজেপি প্রত্যেকটি ভাষণে এটি বলতো যে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করতে পারে তাহলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রকে কেড়ে নিয়ে মুসলিমদের হাতে তুলে দেবে, দলিত এবং নিচু জাতির যে সংরক্ষণ আছে সেটিকে কমিয়ে মুসলিমদের হাতে তুলে দেওয়া হবে। আর সেই জন্য যদি আমরা বিজেপির সরকার পুনরায় ক্ষমতায় আসে তাহলে এটি কখনোই হতে দেবে না। মুসলিমদেরকে কোনো রকম সুবিধা বা সংরক্ষণ দেওয়ার প্রয়োজনই নেই, এটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। তাহলে একটা জিনিস এখানে, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি মুসলিম বিরোধী, আর যাকে নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন
তিনি তো মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য নানান চিন্তাভাবনা করে রেখেছেন, আর যেই সমস্ত কারণে তিনি একটা বিশাল জনসমর্থনে মুখ্যমন্ত্রীও হয়েছেন। এবার যদি এই সমস্ত কাজগুলো মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি না করেন, তাহলে হয়তো পরবর্তী নির্বাচনগুলো তিনি পুনরায় হারতে লাগবেন। তো এবার দেখার বিষয় এটিই যে একজন মুসলিম প্রিয় নেতার সঙ্গে মুসলিম বিরোধী পার্টি কতদিন পর্যন্ত টিকে থাকতে পারে। এবার এই দিকে একটু খেয়াল করুন, 18 তারিখ থেকে নতুন সংসদ শুরু হবে, আর প্রত্যেক সাংসদরা এই দিনে শপথ গ্রহণ করবেন, আর তার 2 দিন পর মানে 20 তারিখে নতুন স্পিকারেরও নির্বাচন হবে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে নতুন স্পিকার কার হবে, বিজেপির না অন্য পার্টির? এখানে একটু ভেবে দেখুন, যদি বিজেপির স্পিকার নির্বাচনে হেরে যায় তাহলে কিন্তু প্রথম দিনে সরকার বিকলাঙ্গ হয়ে বসে যাবে, আর যার ঝলক অনেকটা দেখাও গিয়েছে। কেননা চন্দ্রবাবু নাইডু প্রকাশ্যে এলান করে দিয়েছেন যে স্পিকার আমাদের পার্টি থেকে হবে। এবার আমাদের বলতে শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুই নেই, এখানে এর পিছনে নীতিশ কুমারও আছেন। আর সবচেয়ে মজাদার কথা হলো গিয়ে এর পিছনে ইন্ডিয়া অ্যালায়েন্সও সমর্থন করবে। কেননা যদি এখানে স্পিকার বিজেপির হাতে চলে যায় তাহলে ভারতের মধ্যে যেই সমস্ত ছোট ছোট পার্টি আছে, যাদের 1 কিংবা 2 কিংবা 3টে এমপি আছে, তাদের কাছ থেকে মাত্র 6 মাসের মধ্যে বিজেপি 240টি সিট থেকে বাড়িয়ে 272 করে নিতে একদমই দ্বিধাবোধ করবে না। আর যার সম্বন্ধে ছোট ছোট পার্টিরাও জ্ঞাত আছে, কেননা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, হোম মিনিস্টার অমিত শাহ এবং সেই সঙ্গে স্পিকারও বিজেপির, তাহলে তাদের সঙ্গে সেই ছোট ছোট পার্টিগুলোকে কখন কিভাবে ভেঙে ফেলা হবে তা কেউ জানতে পারবে না। আর এই জন্য চন্দ্রবাবু নাইডু স্পিকারের যেই চাল চেলেছেন, এর পিছনে ইন্ডিয়া অ্যালায়েন্স ভীষণভাবে সমর্থন করবে। এদিকে নীতিশ কুমার এটাই চাইছেন যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে বিহারেও যেন বিধানসভার ভোট তাড়াতাড়ি হয়ে যায়। কেননা লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের যে জনপ্রিয়তা বেড়েছে এটি কিন্তু বিজেপির সঙ্গে থাকার কারণে হয়েছে, আর যেই কারণে তিনি চাইবেন বিধানসভা পর্যন্ত তিনি যেন বিজেপির সঙ্গেই থাকেন। তো নীতিশ কুমার এখানে বিধানসভা পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর কিন্তু তিনি স্বাধীন হয়ে যাবেন। তখন নীতিশ কুমারের সামনে অনেকগুলো রাস্তা খোলা থাকবে। তাহলে নীতিশ কুমারের প্রথম পরিকল্পনা বিহারের নির্বাচন যেন খুব তাড়াতাড়ি হয়, আর তিনি তাড়াতাড়ি স্বাধীন হয়ে যান বিজেপির কাছ থেকে। দ্বিতীয় পরিকল্পনা চন্দ্রবাবু নাইডুর স্পিকার পদ যেন আমাদের হাতেই থাকে, আর এটি করলে বিজেপি খুব একটা শক্তি প্রয়োগ করতে পারবে না, আর এর পিছনে কিন্তু পুরো ইন্ডিয়া অ্যালায়েন্স খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য 18 তারিখে সকল সংসদের শপথ গ্রহণের পর 20 তারিখে যেই নতুন স্পিকার নির্বাচিত হবেন সেই দিন একটা সিদ্ধান্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর নীতিশ কুমারের মতামত জানার জন্য পরবর্তী বিধানসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর যেটা কিন্তু খুব একটা দীর্ঘ সময় নয়। এর সাথে সাথে কিন্তু মন্ত্রিসভা নিয়ে কয়েকটি রাজ্যতে বিজেপির দলের মধ্যে আত্মদ্বন্দ্ব দেখা দিতেও শুরু করেছে, আর যার ফলাফল কিন্তু খুব একটা ভালো দিকে যাবে না। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এর সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।